Mirchi Plus presents Har Him Horror. মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হোয়াটসঅ্যাপে মেসেজ ঢোকার নোটিফিকেশন জানিয়ে জ্বলে উঠল ফোনের স্ক্রিন। আর সেদিকে চোখ পড়তেই খানিক বিরক্তি মেশানো দুশ্চিন্তায় আঁতকে উঠল অরণ্য। 1:30 বাজে। বিগত 2 ঘন্টা অরণ্য ওয়ার্কিং টেবিলে বসে আছে। টেবিলটা বেশ পুরনো, খাঁটি সেগুন কাঠে। প্রথম যৌবনে ওর বাবা অর্ডার দিয়ে বানিয়েছিল। সারা টেবিল জুড়ে রাশি রাশি কাগজের স্তূপ রাখা, কোনোটা দলা পাকানো, কোনোটা অর্ধেক ছেঁড়া, কোনোটা আবার কাটাকুটিতে ভর্তি। ডিনার সেরেই লিখতে বসেছিল সে একটা সুপার ন্যাচারাল থ্রিলার, ফরমাইশি লেখা। প্রীতম রায় সম্পর্কে ওর ইউনিভার্সিটি জুনিয়র এবং বাংলায় মোটামুটি নাম করা একটা লিটল ম্যাগাজিনের সম্পাদক। গত সোমবার 8B'র মোড়ে হঠাৎ দেখা প্রীতমের সঙ্গে। এ কথায় সে কথায় প্রীতম বলেছিল, বুঝলে অরণ্যদা, একটা বিশেষ সংখ্যা বের করছি ভূত চতুর্দশী উপলক্ষে। এইবার কিন্তু আমাদের একটা লেখা দিতেই হবে। না, ছোট লেখা কিংবা ভূতের ছড়া নয়, উপন্যাস চাই। তুমি না করলে কিন্তু তোমার বাড়ির সামনে ধর্নায় বসবো। অরণ্য না করেনি, তবে প্রীতমকে বুঝিয়ে উপন্যাসটাকে বড় গল্পে নামিয়ে এনেছে। অরণ্য জানে বর্তমান বাজারে উপন্যাস কেন, অরণ্য সরকারের একটা বাইটও যদি কোনো লিটল ম্যাগাজিন ছাপে, সে ম্যাগাজিন হিট হয়ে যাবে। গত 3 বছরের 7টা উপন্যাস, একটা গল্প সংকলন, প্রত্যেকটা আবার 10-11টা করে মুদ্রণ। শেষ 2টো উপন্যাস নিয়ে সিনেমাও হয়েছে, সিনেমাগুলোও ব্লকবাস্টার হিট। অথচ আজ কিছুতেই সে একটা লাইন ঠিক মতো লিখতে পারছে না। এদিকে আগামীকাল প্রীতমকে পাঠাতে হবে। অরণ্য ভেবেছিল বড় গল্প লেখা কি আর এমন ব্যাপার, একটা সিটিংই হয়ে যাবে। আরো 8 ঘন্টা পেরিয়ে গেছে। কাগজের স্তূপে জমা হয়েছে আরো 4-5টা ছেঁড়া কাগজ। না, এভাবে হবে না। বিরক্তির চূড়ান্ত সীমায় পৌঁছে চেয়ার ছেড়ে উঠে পড়ে অরণ্য। বুদ্ধির গোড়ায় ধোঁয়া চাই তার, 1 কাপ চা আর একটা সিগারেট। 12 ভূতের মাঠের পাশে এক মাসির চায়ের দোকান 3:30 পর্যন্ত খোলা থাকে। মাঝে মধ্যে রাতে ঘুম না এলে হাঁটতে হাঁটতে মাসির দোকানে চা সিগারেট খেতে যায় অরণ্য। বাড়ির সদরে তালা লাগিয়ে গলিতে নামে সে। 3 বছর হলো কলোনি বাজার রোডের 8 নম্বর বাড়িটায় আছে অরণ্য। ওই এই বাড়ির একমাত্র ভাড়াটে। মালিক থাকে গলফ গ্রিনে। ঝামেলা ঝঞ্ঝাটহীন এই বাড়ি লেখার জন্য একেবারে আদর্শ। ঠিক ওর পাশে 9 নম্বরে একটা পুরনো বাড়ি ভেঙে অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে। দোতলার ছাদ ঢালাই হয়েছে কিছুদিন আগে, আরো 2 তলা উঠবে, অন্তত সেরকমটাই শুনেছিল অরণ্য। সারা গলিতে একটা গা শিরশির করা হাওয়া। 2 দিন হলো বৃষ্টি থেমেছে, বাতাসে শেষ বর্ষার জলীয় ভাব। বৃষ্টির কারণেই এই গলির সবকটা স্ট্রিট লাইট শর্ট সার্কিট হয়ে গেছে। প্রায় অন্ধকার গলিতে প্রেতের মতো দাঁড়িয়ে আছে 9 নম্বরের নির্মাণাধীন অ্যাপার্টমেন্ট। দূরে কোথাও একটা প্যাঁচা ডাকল। প্যাঁচার আওয়াজ মিলিয়ে যেতে একসঙ্গে ডেকে উঠল বাজার মোড়ের সব কটা কুকুর। ইচ্ছে করেই আজ একটু ঘুর পথে মাসির দোকানে গেছিল অরণ্য। এগলি ওগলি ঘুরে যদি মাথাটা একটু খোলে, কিন্তু লাভ হয়নি কিছুই। হঠাৎ হঠাৎ এগিয়ে আসা দমকা শীতল হাওয়া কেবল শরীরের শিশিরানি বাড়িয়েছে। যদি অরণ্য গল্পের ভাবনাটা একটু কমিয়ে আশপাশটা একবার দেখত, তাহলে সে টের পেত যে একটা ছায়ামূর্তি বেশ অনেকক্ষণ ধরেই ওর পিছু পিছু আসছে। অন্ধকার
গলিপথের গোলক ধাঁধায় স্পষ্ট বোঝা যাচ্ছে না সে মানুষ নাকি অন্য কিছু। কি রে বাপ, আজ এত মন মরা কেন? চা এগিয়ে দিয়ে প্রশ্নটা করল মাসি। আর বলো না, একটা ভূতের গল্প লিখতে হবে আজকে রাতেই, কিন্তু মাথায় কিচ্ছু আসছে না। এতক্ষণে সেই ছায়ামূর্তিটাও গলি ছেড়ে মাসির দোকানের সামনে এসে দাঁড়িয়েছে। অরণ্যের কথাগুলো শুনে সে এক পলক দেখল অরণ্যকে, তারপর একটু গলা খাঁকারি দিয়ে বলল, আমার কাছে একটা অলৌকিক গল্পের প্লট আছে, শুনবেন? চমকে ঘাড় ঘুরিয়ে তাকালো অরণ্য। বছর 50-এর এক দীর্ঘকায় প্রৌঢ়, আধপাকা চুল, মুখের বলিরেখায় দীর্ঘ যন্ত্রণাকাতর ছাপ, পরনে একটা ময়লা ধরা সাদা পাঞ্জাবি আর পাজামা। অরণ্য যদিও লোকটার কথায় খুব একটা পাত্তা দিল না। সে জানে গল্প উপন্যাসের কথা উঠলেই সবাই এই কথাটাই বলে, আমার জীবনে একটা গল্প আছে, লিখবেন? লোকটা বোধহয় অরণ্যের মনের কথাটা বুঝতে পেরে হেসেই বলল, না না, ভয় পাবেন না, আপনাকে আমি আমার জীবনের কোনো ঘটনা শোনাবো না, আমি আপনাকে একটা আইডিয়া দেব শুধু। হ্যাঁ, সেটাকে কিভাবে কালচার করবেন তা আপনার ব্যাপার। অরণ্যের মন তবুও দ্বিধা বিভক্ত। এদিকে আজ রাতে একটা কোনো গল্প তো তাকে লিখতেই হবে। সিগারেটে জোরে একটা টান দিয়ে সে বলে, বেশ, বলুন। লোকটা বলে, রিক্সা স্ট্যান্ডের ওই বেঞ্চিটায় বসা যাক। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, মিনিট 5। অরণ্য আর কথা বাড়ালো না। বেঞ্চিতে বসে লোকটা পাঞ্জাবির পকেট থেকে একটা বিড়ি বের করে সেটা জ্বালিয়ে বলা শুরু করলো, আমার নাম সমর কুমার বসু। বছর 20 আগে কলোনি পাড়াতেই থাকতাম। যৌবনে আমিও একটু আধটু লেখালেখি করেছি, বুঝলেন না? আপনি তো সেই নিজের ফিরিস্তি শুরু করলেন। না 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 না, আমি যা নিজের একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিলাম। হ্যাঁ, ভনিতা, বুঝলেন কিনা, গৌরচন্দ্রিকা। যাকে প্লটটা শুনুন এবার। গল্পের নায়ক একজন লেখক, মধ্যবয়স্ক, আপনার মতো। একদিন রাতে সে একটা গল্প লিখতে বসে, ফরমাইশি লেখা, কিন্তু কিছুতেই মাথায় কোনো আইডিয়া আসছে না দেখে বিরক্ত হয়ে রাস্তায় বেরোয়, এগলি সেগলি হাঁটাহাঁটি করে যদি কোনো প্লট মাথায় আসে। আশেপাশের পাড়ার যে যে বাড়ি অ্যাবান্ডন্ড পড়ে আছে, এককালে সেসব বাড়িতে লোকজন সুইসাইড করেছে, সেই সব বাড়ির আশপাশ দিয়ে ঘুরতে থাকে। আর ঠিক সেই সময় তার দেখা হয় আমার মতো একজন লোকের সঙ্গে। সে তাকে একটা ভূতের গল্প শোনায়, বছর 40 আগের একটা কাহিনী। হ্যাঁ, কিভাবে এক লেখক বই বাজারে নাম কামাতে না পেরে আত্মহত্যা করেছিল, আর মৃত্যুর পর ভূত হয়ে ফিরে এসে সেই সব মানুষকে খুন করেছিল যারা এক সময় ওকে লেখক হিসেবে পাত্তা দিতে চায়নি। এতদূর বলে থামলো সমর কুমার। অরণ্যর এক্সপ্রেশনটা একবার দেখে নিয়ে জিজ্ঞেস করলো, বলুন, কেমন লাগলো? মন্দ না, কিন্তু এতে অনেক মাল মশলা যোগ করতে হবে। আরে, সে তো আপনার দায়িত্ব, আমার কাজ ছিল প্লট বলা, বললাম। আজ চলে, নমস্কার। কথা শেষ করে উঠে দাঁড়ালো সমর কুমার বসু। তারপর অরণ্যকে কিছু বলার সুযোগ না দিয়েই মাঠ লাগোয়া একটা গলির অন্ধকারে মিলিয়ে গেল। বাড়ি ফেরার পথে একটা খটকা অরণ্যের মনের গভীরে বারবার উঁকি দিচ্ছিল। না, প্লটটা মন্দ নয়, কিন্তু নামটা সমর কুমার বসু বড্ড চেনা, কোথায় যে শুনেছে। হঠাৎ যেন মালভূমির নদীর গভীরে লুকিয়ে থাকা প্রস্তরখণ্ডে ধাক্কা খেয়ে থমকে দাঁড়ালো অরণ্য। সমর কুমার বসু, ছদ্মনাম আগন্তুক। হ্যাঁ, এই লোকটাই। কেঁপে উঠল অরণ্য। মৃত্যুশয্যায় শুয়ে বিড়বিড় করে আপন মনে নামটা বলেছিল অরণ্যের বাবা ধনঞ্জয় সরকার। এক ঝড়ের রাতে বাড়ি ফেরার সময় একটা আম গাছের মোটা ডাল ভেঙে পড়েছিল ধনঞ্জয়ের পিঠে। মেরুদণ্ড ভেঙে গুঁড়িয়ে গেছিল। তারপর মাসখানেকের মতো হসপিটাল বেডে ছটফট করে মারা যায় সে।
ওই 1 মাসে প্রায় উন্মাদ হয়ে গেছিল ধনঞ্জয়। থেকে থেকেই চিৎকার করতো, আসিস না, আমার কাছে আসিস না, দূরে যা যা যা। ধনঞ্জয় সরকার সেই বাজারের খুব চেনা একটা নাম। সংসপ্তক প্রকাশনীর ব্যাপারে জানে না এমন মানুষ সারা পশ্চিমবঙ্গে খুব কমই আছে। তারাই প্রথম রিজেক্ট করেছিল সমর কুমারের লেখা, বলেছিল রসহীন লেখা। সংসপ্তক থেকে রিজেক্টেড হয়ে আর এ বাজারে ঠাঁই পায়নি সমর কুমার। তারপর আচমকা একদিন গলায় দড়ি দিয়েছিল সে। বই বাজারে আনাচে কানাচে ঘুরে বেড়ানো এই কাহিনী অরণ্য অল্প অল্প জানত, কিন্তু সেসব কথা ভাবার আগেই তার চোখ আটকে গেল আর এক ভয়ঙ্কর দৃশ্যে। একটু আগেও যেখানে তার ভাড়া বাড়িটা ছিল, এখন সেখানে দাঁড়িয়ে আছে বহু পুরনো জীর্ণ একটা ভাঙা একতলা বাড়ি। বাড়ির চারিদিকে জঙ্গল বন বাদাড়ে ভর্তি। মেন গেটের স্তম্ভে গুঁড়িয়ে যাওয়া একটা নেম প্লেট, যেখানে প্রায় মুছে যাওয়া অক্ষরে লেখা বাড়ির মালিকের নাম সমর কুমার বসু। সভয়ে শিউরে উঠল অরণ্য, আর ঠিক তখনই ওর চোখ পড়ল পাশের নির্মাণাধীন অ্যাপার্টমেন্টের অন্ধকার নিচতলার একটা ঘরে। সেখানে কখন যেন জ্বলে উঠেছে মলিন হলদে আলো। আলোটার দিকে তাকিয়ে নেশা ধরে গেল অরণ্যর। ওর মনে হলো কেউ যেন ওকে এই আলোর দিকে ডাকছে। বিভ্রান্তের মতো সেদিকে পা চালালো অরণ্য। ঘরটার জানলা দরজায় এখনো গ্রিল বসেনি, রংহীন কাদা দেয়াল। রাক্ষসের মতো হাঁ করে আছে সবকটা জানলা। একটা জানলার সামনে গিয়ে ঘরের মধ্যে তাকালো অরণ্য। তাকিয়ে যা দেখল তাতে তার সর্বাঙ্গ বরফের মতো হিম শীতল হয়ে গেল। এ যাবতের সমস্ত সাহস শক্তি সব যেন হারিয়ে গেল দূরে কোথায়। অরণ্য দেখল চাল চুলোহীন ঘরের ভিতরে ওর খুব প্রিয় সেগুন কাঠের ওয়ার্কিং টেবিলটায় বসে এক মনে কিছু একটা লিখে চলেছে বছর 50-এর এক লোক। অন্ধকার ঠিকরে বেরোচ্ছে তার সারা শরীর থেকে, আর ঘরের ম্লান হলদে আলো ওর আশেপাশে এসে মিলিয়ে যাচ্ছে অদ্ভুতভাবে। হলদে আলোর নিস্তরঙ্গ সমুদ্রে লোকটা যেন এক গাঢ় আধার ঘেরা দ্বীপ। লোকটাকে সে চেনে। একটু আগেই মাসির দোকানে যার সঙ্গে কথা বলেছে সে, সমর কুমার বসু। ফ্যাস ফ্যাসে একটা হাসি হেসে ওর দিকে তাকালো সমর কুমার, তারপর বলল, আপনার বাবার কারণেই আমি সুইসাইড করেছিলাম। ধনঞ্জয় সরকার টাকা খেয়ে চঞ্চল চক্রবর্তীকে লাইমলাইটে এনেছিল। আমি টাকা দিতে চাইনি, তাই আমাকে ছুঁড়ে ফেলেছিল আস্তা করে। আপনার বাবা, আপনি তারই সন্তান, বিখ্যাত লেখক অরণ্য সরকার। শেষের কথাগুলো বলার সময় সমর কুমারের গলা থেকে বেরিয়ে এলো দীর্ঘ যুগের দলা মাখা আক্রোশ আর ঘৃণা। অরণ্য দেখল কথা বলতে বলতে ক্রমশ ওর দিকে এগিয়ে আসছে সমর কুমার, আর সমর কুমারের লম্বা হাত দুটো আরো লম্বা হয়ে আষ্টে পৃষ্ঠে পিছিয়ে ধরছে ওর গলা। না, শুধু গলা নয়, ক্রমশ অরণ্যর সারা শরীর যেন নিজের ভিতরে গিলে নিচ্ছে এককালের হারিয়ে যাওয়া লেখক সমর কুমার বসু। শুনলেন হাড় হিম হরর, নিবেদনে মির্চি প্লাস